বিবি অনার্স শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের আজ শিল্পোদ্যোগ বিষয়ে পড়ানো হবে। পড়াবো আমি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আজ আমরা সিলেবাসের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো ক্ষুদ্র প্রতিষ্ঠানের অর্থসংস্থান। যে সকল বিষয় নিয়ে আজকে আলোকপাত করা হবে তা হলো অর্থায়নের ধারণা ও সংজ্ঞা, ক্ষুদ্র ব্যবসায় আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা, ক্ষুদ্র ব্যবসায় মূলধনের ব্যবহার, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎস, চলতি মূলধনের ধারণা ও সংজ্ঞা, চলতি মূলধনের নির্ধারণের প্রভাব, বিস্তারকারী উপাদানসমূহ, চলতি মূলধন চক্র, চলতি মূলধন ব্যবস্থাপনা, ব্যাংক ঋণের প্রকারভেদ এবং প্রাতিষ্ঠানিক ঋণের জন্য আবেদন। এখন অর্থায়নের ধারণা সম্পর্কে যদি আমরা বুঝতে চাই তা হলো সুনির্দিষ্ট উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করা বা তহবিল সংগ্রহ করাকেই সাধারণভাবে অর্থায়ন বলে থাকি। অর্থাৎ সংকীর্ণ অর্থে অর্থায়ন বিষয়টি অর্থ প্লাস আনয়ন এই ধরনের মনে হলো, অর্থাৎ অর্থায়ন মনে হলো, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে অর্থায়ন বা ফিনান্স শব্দটি অর্থ হলো অর্থ সংগ্রহ করা এবং এর সাথে অর্থের ব্যবহারের কাজও অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং অর্থসংস্থান বলতে অর্থ সংগ্রহ এবং উক্ত অর্থের প্রয়োগজনিত সুষ্ঠু ব্যবস্থাপনাকে বোঝায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের অর্থ প্রবাহের ব্যবস্থাপনাই হলো অর্থায়ন। সুতরাং প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জনের জন্য লাভজনক প্রকল্প চিহ্নিতকরণ, তহবিলের উৎস নির্ধারণ, তহবিল সংগ্রহ, তহবিলের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সমষ্টিকেই অর্থায়ন বলা যায়। আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা। আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা জানার আগে আর্থিক পরিকল্পনাটা কী বা আমরা এটা সম্পর্কে কী বুঝি। ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে একজন উদ্যোক্তা যে বিষয়টির প্রতি সর্বপ্রথম গুরুত্ব আরোপ করে তা হলো মূলধন। এইরূপ মূলধন কোথা থেকে সংগ্রহ করা হবে এবং কোথায় খরচ করা হবে, এই বিষয়টি নিয়েও বিনিয়োগকারীকে উদ্যোক্তাকে ভাবিয়ে তোলে। আর এই সকল ভাবনা থেকেই মূলত আর্থিক পরিকল্পনার উৎপত্তি। ব্যবসার প্রয়োজনে মূলধন সংগ্রহ এবং তার যথোপযুক্ত ব্যবহারের পরিকল্পনাই হলো আর্থিক পরিকল্পনা। আরও বিস্তারিতভাবে বলতে গেলে আর্থিক পরিকল্পনা হলো একটি সামগ্রিক পরিকল্পনা যার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া সম্ভব হয় এবং মূলধন খরচ সর্বনিম্ন পর্যায়ে রেখে প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে চালু রাখা যায়। তাহলে আর্থিক পরিকল্পনা বলতে আমরা বুঝি কোনো প্রতিষ্ঠানের সে সকল কার্যাবলী যা ফার্মের ভবিষ্যৎ প্রয়োজনীয় অর্থের পূর্বাভাস দেয় এবং ওই সকল অর্থ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আর্থিক চুক্তি সম্পাদনের নির্দেশ দেয়। তো সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সরকারের কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাজনক উৎস থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে উপযুক্ত খাতে বিনিয়োগকৃত তহবিল সংরক্ষণের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ এবং মুনাফা বন্টনের কার্যাবলীকেই বোঝানো হয়। সুতরাং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা বিশেষভাবে পরিলক্ষিত হয়। তা হলো অর্থের প্রয়োজনীয়তা নির্ধারণ। যে কোনো ব্যবসায় শুরুর পুরুষত্ব হচ্ছে অর্থ, যা ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। অর্থের প্রয়োজনের পেছনে অনেকগুলো কারণ বিদ্যমান। নতুন ব্যবসার শুরু, মজুদ, ব্যবসা সম্প্রসারণ, পুনর্গঠন, চলতি মূলধন প্রভৃতির জন্য মূলধনের প্রয়োজন। প্রকৃতপক্ষে অর্থের প্রয়োজনটি কেন তা সুনিশ্চিত করতে পারলেই অর্থের ধারণাটিও নির্ধারণ করা যায়। অর্থের ধরন বলতে ব্যক্তিগত ঋণ, ব্যাংক ঋণ, মেয়াদি ঋণ ইত্যাদিকে বোঝায়। আর অর্থের প্রয়োজনীয়তা অর্থাৎ ভবিষ্যতে কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে তা এমনভাবে নির্ধারণ করতে হবে যেন প্রতিষ্ঠান অতিরিক্ত মূলধনের ভারে মূর্যমান না হয় কিংবা মূলধনের অভাবে প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়। তারপর দেখো কি আছে, অর্থের পরিমাণ নির্ধারণ। এই পর্যায়ে সংশ্লিষ্ট কাজের জন্য কী পরিমাণ অর্থ প্রয়োজন তা নির্ধারণ করতে হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হতে পারে, কিন্তু তার পরিমাণটি সঠিকভাবে নির্ধারণ করার উপরই অর্থের কাম্য ব্যবহার নিশ্চিত হবে।
অর্থের পরিমাণ নির্ধারণের জন্য কতগুলো বিষয় বিবেচনা করা যেতে পারে। ক্রয়কৃত দ্রব্যের মূল্য পরিশোধের জন্য হাতে পর্যাপ্ত তহবিল আছে কি না, ব্যবসায়িক কমপক্ষে 3 মাসের লেনদেন কার্যক্রম সম্পাদনের জন্য পর্যাপ্ত তহবিল আছে কি না, অপ্রত্যাশিত কিছু ব্যবসায়িক খরচের জন্য অতিরিক্ত অর্থ হাতে রাখার প্রয়োজন আছে। তারপর দেখো অর্থের উৎস নির্ধারণ। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অর্থের অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে। অভ্যন্তরীণ উৎস বলতে মালিকের নিজস্ব তহবিলকে বোঝায়। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মালিকের অর্থকে ইকুইটি বলা হয়। বাহ্যিক উৎস বলতে প্রাতিষ্ঠানিক ঋণ, আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ ইত্যাদিকে বোঝায়। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত অর্থের জন্য মালিকের কোনো খরচ হয় না, কিন্তু বাহ্যিক উৎস থেকে সংগৃহীত অর্থের জন্য মালিককে সুদ বা লভ্যাংশ প্রদান করতে হয়। বাহ্যিক উৎস থেকে তহবিল সংগ্রহ করার সময় সুদের হার, শর্ত ইত্যাদি ভালোভাবে পরীক্ষা করে নিতে হয়, আর বাহ্যিক ঋণের পরিমাণ যতটা সম্ভব কম হওয়া বাঞ্ছনীয়। এই ক্ষেত্রে ঋণের ব্যয় কমানোর জন্য মূলধনকে স্থায়ী চলতি 2 ভাগে ভাগ করা যায়। তারপর আসছে অর্থের পরিশোধকাল নির্ধারণ। প্রতিষ্ঠান যদি কোনো ঋণ গ্রহণ করে থাকে তাহলে সেই ঋণকৃত অর্থ কখন এবং কীভাবে পরিশোধ করা হবে তা নির্ধারণ করা প্রয়োজন। ঋণ গ্রহণের পূর্বেই ঋণের অর্থ নির্দিষ্ট সময় পরিশোধের একটি পূর্ব পরিকল্পনা করতে হয়, কারণ ঋণদাতারাও এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে। তো কোন খাতে বিনিয়োগ করা হবে? আর্থিক পরিকল্পনার মাধ্যমে উদ্যোক্তা সুবিধাজনক লাভজনক খাতে বিনিয়োগ করতে সক্ষম হয়। আর্থিক পরিকল্পনা অনুযায়ী প্রতিটি সম্ভাব্য বিনিয়োগ সুযোগগুলোর সম্ভাব্য ঝুঁকি, মুনাফা, সময়, ব্যয় ইত্যাদি বিষয় বিশ্লেষণ করে সর্বাধিক লাভজনক খাতে বিনিয়োগ করা প্রয়োজন। মুনাফা বন্টন এবং তহবিল সংরক্ষণ। উদ্যোক্তা তার অর্জিত মুনাফা কত অংশ মালিকদের বা শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন করবে এবং কত অংশ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য অবন্টিত মুনাফা হিসেবে রাখবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যে আর্থিক পরিকল্পনা সাহায্য করে থাকবে। কাজে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বন্টন ও সংরক্ষণের জন্য আর্থিক পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। সুতরাং এখানে এটা স্পষ্ট যে আর্থিক পরিকল্পনার কাজটি একটি সুনির্দিষ্ট ধারায় অগ্রসর হয়। এই পর্যায়ে প্রয়োজনের ক্ষেত্র চিহ্নিত করা, অর্থের সঠিক পরিমাণ নির্ধারণ করা, অর্থ সংগ্রহের উৎস নির্বাচন করা এবং তার পরিশোধকাল প্রস্তুত করা বিশেষভাবে প্রয়োজন। আচ্ছা, এই পর্যায়ে দেখি ক্ষুদ্র ব্যবসায় মূলধনের ব্যবহার। আমরা সাধারণত ক্ষুদ্র ব্যবসায় 2 ধরনের মূলধন দেখতে পাই, স্থায়ী মূলধন এবং চলতি খাতের মূলধন। ক্ষুদ্র প্রতিষ্ঠানে মূলধন ব্যবহারের প্রকৃতি অনুসারে এই 2টি ভাগে ভাগ করা যায়, কিন্তু তার আগে অর্থসংস্থান প্রতিষ্ঠানের মূলধন ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত সংগৃহীত অর্থের কার্যকর দক্ষ ব্যবহার প্রতিষ্ঠানের জন্য অত্যাবশ্যক। এক্ষেত্রে 2টি বিষয় সম্পর্কে প্রতিষ্ঠানের সুষ্ঠু ধারণা থাকতে হবে, কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে এবং কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হবে। এছাড়াও শিল্পোদ্যোক্তাকে 3টি বিষয় সম্পর্কে সুষ্ঠু ধারণা রাখতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে হবে। ক্রয় মূল্য পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কি না, 3 মাসের কার্যক্রম পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ আছে কি না, অপ্রত্যাশিত ব্যয় বহন করার জন্য অতিরিক্ত অর্থ আছে কি না। এখন দেখি আমরা স্থায়ী মূলধন এবং চলতি খাতে মূলধনের ব্যবহার। সাধারণত স্থায়ী মূলধন খাতে যে সকল খাতে ব্যবহার করা হয় সেগুলো হলো ভূমি ও ভূমি উন্নয়ন। প্রকল্পটি যে স্থানে স্থাপন করা হবে তার জন্য জমি ক্রয় ও ভূমির উন্নয়ন বাবদ কিছু অর্থ খরচ করতে হয়। এছাড়াও জমি রেজিস্ট্রেশন, ড্রেনেজ, দেয়াল তৈরি, অভ্যন্তরীণ রাস্তা ও কারখানা থেকে বড় রাস্তার প্রবেশপথ তৈরির জন্য যে খরচ হয় তাও ভূমি ব্যয়ের সাথে সংযুক্ত করতে হবে। তারপর দেখো কারখানা ও অফিস বিল্ডিং। কারখানা বিল্ডিং, অফিস বিল্ডিং ও অন্যান্য অফিস বিল্ডিং নির্মাণ ব্যয়ের সাথে স্থায়ী মূলধনের খরচ ওতপ্রোতভাবে জড়িত। ছোটোখাটো ব্যবসায় অথবা শিল্পের ক্ষেত্রে কারখানা অফিস বিল্ডিং ভাড়া অথবা লিজ নেওয়া যায়। এক্ষেত্রে প্রাথমিক স্থায়ী ব্যয় তুলনামূলকভাবে কম হবে। তারপর আসছে যন্ত্রপাতি ক্রয়। সব শিল্পের ক্ষেত্রে মেশিনারি ও ইকুইপমেন্ট বাবদ ব্যয় প্রকল্পের স্থায়ী ব্যয়ের একটি অংশ। স্থায়ী প্রকল্প ব্যয়ের শতকরা 50 থেকে 60% এই খাতে ব্যয় করা হয়। প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। অনেক মেশিনারি দেশে অপেক্ষাকৃত কম মূল্যে প্রস্তুত বাজারজাত করা হয়।
আমদানিকৃত মেশিন ও ইকুইপমেন্টের মূল্য, আমদানি শুল্ক, মাল খালাস খরচ, পরিবহন খরচ, স্থাপনা ব্যয়, খুচরা যন্ত্রাংশ এই সকল মেশিনারি খরচে অন্তর্ভুক্ত হবে। তারপর আসতেছে অফিস সরঞ্জাম ও আসবাবপত্র। ব্যবসা পরিচালনা করার জন্য অফিস সরঞ্জাম যেমন টাইপরাইটার, কম্পিউটার, টেলিফোন, ফ্যাক্স মেশিন, ক্যালকুলেটর, আলমারি, চেয়ার টেবিল এবং আনুষঙ্গিক সরঞ্জাম প্রয়োজন। প্রকল্প ব্যয় নিরূপণের সময় প্রয়োজনীয় এই সকল আইটেম চিহ্নিত করে সংগ্রহ করতে কত অর্থের প্রয়োজন হবে তা নির্ধারণ করতে হবে। প্রাথমিক খরচ, প্রকল্প নির্বাচন প্রক্রিয়ার অনেকগুলো খরচ, যেমন প্রকল্পের সম্ভাব্যতা পরীক্ষা ব্যয়, বাজার সমীক্ষা ব্যয়, দলিলপত্রাদি তৈরি, বিভিন্ন দলিল ছাপানোর খরচ, স্ট্যাম্প ক্রয় প্রভৃতি সংগঠিত হয়। তাছাড়া একটি শিল্প বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করার পূর্বে বিভিন্ন ধরনের ব্যয়, যেমন সাংগঠনিক ও প্রশিক্ষণিক ব্যয়, ভাড়া ও কর, যাতায়াত খরচ, টেলিফোন ও টেলিগ্রাফ খরচ, সুদ প্রদান ব্যয় সংগঠিত হয়ে থাকে। অস্পর্শনীয় সম্পত্তি দেখো কী কী হতে পারে: প্যাটেন্টস, লাইসেন্স, সুনাম ব্যয়, ট্রেডমার্কস, কপিরাইটস প্রভৃতি বাবদ কিছু খরচ হয়, যাকে স্থায়ী ব্যয়ের অংশ হিসাবেই ধরা হয়। তাছাড়া ব্যবসায়িক প্রকৃতিতে আরও কিছু প্রয়োজনীয় সম্পদ, যেমন যানবাহন, ইলেকট্রিক জেনারেটর, ডেলিভারি ভ্যান সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় আইটেম যথাযথভাবে চিহ্নিত করে সংগ্রহ ব্যয়ের পরিমাণ সঠিকভাবে নিরূপণ করতে হবে। আচ্ছা, এগুলো গেল স্থায়ী খাতে মূলধনের ব্যবহার। এখন দেখো চলতি খাতে মূলধনের ব্যবহার কী কী করা হয়। প্রথমে আসে কাঁচামাল সংগ্রহ। উৎপাদনমুখী ক্ষুদ্র ব্যবসায়ের উৎপাদন কার্য পরিচালনার জন্য কাঁচামাল প্রয়োজন। এই কাঁচামাল সংগ্রহের জন্য ক্ষুদ্র ব্যবসায় চলতি মূলধন ব্যবহৃত হয়। পণ্য গুদামজাতকরণ। উৎপাদনমুখী ক্ষুদ্র ব্যবসায়ের উৎপাদন কার্যে ব্যবহৃত কাঁচামাল, আংশিক উৎপাদিত পণ্য ও বিক্রয়যোগ্য উৎপাদিত পণ্য সংরক্ষণ বা গুদামজাতের জন্য চলতি মূলধনের ব্যবহার করা হয়ে থাকে। মজুরি ও বেতন প্রদান। শ্রমিকদের মজুরি ও কর্মীদের বেতন প্রদান ক্ষুদ্র ব্যবসায়ের অন্যতম খরচের খাত, আর এই খাতে চলতি মূলধনের একটি বড় অংশ ব্যবহার পরিলক্ষিত হয়। বিভিন্ন ধরনের বিল প্রদানের ক্ষেত্রেও চলতি মূলধন ব্যবহৃত হয়, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, মিউনিসিপ্যাল ট্যাক্স ইত্যাদি পরিশোধের জন্য ক্ষুদ্র ব্যবসায়ী চলতি মূলধন ব্যবহৃত হয়ে থাকে। দৈনন্দিন কার্যনির্বাহ। ক্ষুদ্র ব্যবসায়ী দৈনন্দিন কার্যনির্বাহের জন্য চলতি মূলধন ব্যবহৃত হয়, যেমন আপ্যায়ন খরচ, ডাক খরচ, যাতায়াত খরচ ইত্যাদি। এবং দেখো বকেয়া চলতি দায় পরিশোধ। ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন প্রকার বকেয়া চলতি দায়, যেমন বাকিতে পণ্য ক্রয় বা অবশিষ্ট দায়, বকেয়া মজুরি, বেতন, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি পরিশোধে চলতি মূলধনের ব্যবহার পরিলক্ষিত হয়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধনের প্রয়োজন হয়, ক্ষুদ্র ব্যবসায়ের ব্যতিক্রম নয়। এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য দুটো উৎস ব্যবহৃত হয়, একটা হলো অভ্যন্তরীণ উৎস আর একটা হলো বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসে সাধারণত কী কী থাকে: উদ্যোক্তার মূলধন, সংরক্ষিত মুনাফা, অবচেত তহবিল, কল্যাণ তহবিল, স্থায়ী সম্পদ বিক্রি সহ আরও অন্যান্য। বাহ্যিক উৎসে কী কী থাকতে পারে: বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি, বিনিয়োগ ব্যাংক, মূলধন বাজার। এছাড়া অপ্রাতিষ্ঠানিক উৎস থাকতে পারে দেয় হিসাব সহ বন্ধক, বন্ড ও ডিবেঞ্চার। আচ্ছা, মালিকানা উৎস থেকে অভ্যন্তরীণ উৎসগুলোর সম্পর্কে যদি বলতে থাকি, মালিকানা উৎস হলে প্রতিষ্ঠানের মালিকগণ স্থায়ী মূলধন সরবরাহ করে থাকে। তাদের অর্থ প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সংরক্ষিত মুনাফা, কোনো প্রতিষ্ঠানের নিট লাভের যে অংশ লভ্যাংশ হিসাবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে আলাদাভাবে সংরক্ষণ করা হয়, তাকে সংরক্ষিত মুনাফা বলে। এটি অভ্যন্তরীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। এটি বিভিন্ন নামে ডাকা হয়, যেমন সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতায়ন ইত্যাদি। বকেয়া ব্যয়সমূহ বা প্রদেয় খরচসমূহ। ক্ষুদ্র ব্যবসায়ের এমন কিছু খরচ আছে যা দৈনন্দিন ভিত্তিতে পরিশোধ না করে বড় নির্দিষ্ট সময় অন্তর পরিশোধ করা হয়। ব্যয়ের তারিখ হতে প্রদানের তারিখ পর্যন্ত যে সময়ের ব্যবধান থাকে, সেই সময়ে প্রদেয় অর্থকে অন্য খাতে ব্যবহার করা হয়। তারপর দেখো অবচয় তহবিল। এটি প্রতিষ্ঠানের একটি অনাদায়ী ব্যয়। প্রতিটি প্রতিষ্ঠানের দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি স্থায়ী সম্পদ থাকে। এসব স্থায়ী সম্পদ দীর্ঘকাল ব্যবহার করা হয়, ফলে এর ক্ষতিজনিত ব্যয় হয়।
তাই প্রতি বছর সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বাবদ অবচয় খাতে কিছু পরিমাণ অর্থ কেটে রাখা হয়, অর্থাৎ লাভ লোকসান হিসাবে ডেবিট করা হয়। কল্যাণ তহবিল। কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অবসর গ্রহণের পর যাতে আর্থিক অনিশ্চয়তা না থাকে সে কারণে প্রত্যেকের জন্য ভবিষ্যৎ তহবিল গঠন করা হয়। অবসর গ্রহণের পর ওই ফান্ড থেকে তাদেরকে তাদের নামে জমাকৃত অর্থ দেওয়া হয়। এটা আমরা কল্যাণ তহবিলও বলতে পারি। স্থায়ী সম্পদ বিক্রি। প্রতিষ্ঠান অনেক সময় পূর্বে ক্রয়কৃত সম্পদ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করে, যা অর্থায়নের অভ্যন্তরীণ উৎস হিসেবে কাজ করে। স্থায়ী সম্পদ দীর্ঘদিন ব্যবহার করার ফলে এর কার্যকারিতা কমে যায়, তখন প্রতিষ্ঠান এগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ অভ্যন্তরীণ তহবিল হিসেবে ব্যবহার করে। তারপর সেই বাহ্যিক উৎসের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উৎস বাণিজ্যিক ব্যাংক। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ক্ষুদ্র ব্যবসার জন্য উদ্যোক্তাদের সাধারণত স্বল্পমেয়াদী ঋণ সরবরাহ করে, তবে এরা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণও অল্প বিস্তর দিয়ে থাকে। বিনিয়োগ ব্যাংক। দেখো, বিনিয়োগ ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদের ভিত্তিতে ঋণ প্রদান করে। এই ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে বিক্রয়যোগ্য শেয়ার সংগ্রহ করে তা বিনিয়োগকারীদের নিকট বিক্রয়ের ব্যবস্থা করে। বীমা কোম্পানি সাধারণভাবে প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে, যে কারণে সাধারণত বৃহদাকার প্রতিষ্ঠানসমূহ বীমা কোম্পানির নিকট থেকে জামানতের ভিত্তিতে খুব সহজেই ঋণ পেতে পারে। যে অর্থের বাজার দীর্ঘমেয়াদী অর্থের প্রদান করে থাকে তাকে মূলধন বাজার বলে। মূলধন বাজারের মাধ্যমে ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তরিত করা হয়। এই বাজারে শেয়ার ও ঋণপত্র ক্রয় বিক্রির মাধ্যমে সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করা হয় এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হয়। এখানে বিদেশি তহবিলেরও সন্ধান পাওয়া যায়। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে রয়েছে দেয় হিসাব সমূহ। ধারে পণ্য ক্রয় বিক্রয় হতে দেয় হিসাবে সূত্রপাত হয়। ক্রেতা পুনঃবিক্রির উদ্দেশ্যে ধারে বিক্রেতার নিকট থেকে পণ্য ক্রয় করে থাকে। এক্ষেত্রে বিক্রেতা চালানে পণ্যের বিবরণ সহ অর্থ পরিশোধের সময় ও শর্তাবলী উল্লেখ করে দেয়। পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠান পণ্যের মূল্য পরিশোধে যে সময় পায় তাই তার সাময়িক অভাব দূর করে দেয়। তারপর বন্ধক সম্পদ বা আর্থিক দলিল বন্ধক রেখে প্রতিষ্ঠান মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করতে পারে। এছাড়া অস্থাবর সম্পত্তি জামানত রেখেও প্রতিষ্ঠান অর্থ সংস্থান করতে পারে। এতে দুটি দলিল ব্যবহার করতে হয়, প্রতিজ্ঞাপত্র এবং বন্ধকি দলিল। প্রতিজ্ঞাপত্র হলো প্রতিজ্ঞাপত্রের মাধ্যমে বন্ধকি ঋণ গ্রহণ করা যায়। এতে ঋণের পরিমাণ, মেয়াদ, সুদের হার ইত্যাদি উল্লেখ থাকে। বন্ধকি দলিল হলো বন্ধক ঋণের দলিলের মাধ্যমে ঋণ গ্রহীতা ঋণ নিতে পারে। এই দলিলে ঋণ গ্রহীতা কোন তারিখে ঋণের টাকা পরিশোধ করবে তা স্পষ্টভাবে উল্লেখ থাকে। নির্দিষ্ট তারিখে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতা বন্ধক সম্পত্তি বিক্রি করে তারা টাকা আদায় করতে পারবে। এবং বন্ড ও ডিবেঞ্চারের মাধ্যমেও অর্থ সংগ্রহ করা যায়। ঋণ গ্রহীতা এতে এমন প্রতিশ্রুতি দেয় যে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ঋণের প্রয়োজন হলে শেয়ার বাজারে ঋণপত্র বা ডিবেঞ্চার বিক্রি করে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি চলতি মূলধন। চলতি বা কার্যকরী মূলধন হলো সেই পরিমাণ অর্থ যা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন হয়। দৈনন্দিন কার্যাবলীতে ব্যবহৃত সব ধরনের স্বল্পমেয়াদী সম্পদকেই চলতি মূলধন বলা যেতে পারে। যেমন কাঁচামাল, প্রক্রিয়াধীন মাল, উৎপাদিত পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি সমষ্টিকে চলতি বা কার্যকরী মূলধন বলা হয়ে থাকে। অর্থাৎ পণ্য উৎপাদনে যে কাঁচামাল প্রয়োজন হয় তা ক্রয় করতে অর্থের প্রয়োজন হয়। কাঁচামাল প্রক্রিয়াকরণের পর চূড়ান্ত পণ্য উৎপাদিত হয়, তা ধারে বা নগদে বিক্রি হয়ে আবার নগদের টাকা রূপান্তরিত হয়। এভাবে যে পরিমাণ অর্থ বা সম্পদ প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলীকে সচল রাখে তাই কার্যকরী বা চলতি মূলধন। এগুলো বারবার আবর্তিত হয় বিধায় তাদেরকে আবর্তিত মূলধনও বলা হয়ে থাকে। সুতরাং চলতি মূলধন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমকে গতিশীল রাখে, প্রতিষ্ঠানের তারল্য ক্ষমতা নির্দেশ করে, প্রতিষ্ঠানের সমস্ত চলতি হিসেবকে অন্তর্ভুক্ত করে, প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও দায় সম্পর্কে পরিপূর্ণ একটি চিত্র তুলে ধরে। এখন দেখো, চলতি মূলধনের পরিমাণ নির্ধারণের প্রভাব বিচারকারী কী কী উপাদান থাকতে পারে। কিছু কিছু বিষয় থাকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ সে কী কী থাকে: প্রতিষ্ঠানের আয়তন,
ব্যবসায়ের ধরন, উৎপাদন চক্রের মেয়াদ, আবর্তন সংখ্যা, মজুত নীতি, ধারে বিক্রয় নীতি, লভ্যাংশ এবং বাহ্যিক বিষয়ে থাকতে পারে ধারে ক্রয়ের সুযোগ, ব্যবসায়িক চক্র, বাজার স্থিতিশীলতা, প্রতিযোগিতা নীতি, মূল্য স্তর, কর নীতি, ঋণে প্রাপ্যতা। প্রতিষ্ঠানের আয়তনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা, চলতি মূলধনের অন্যতম প্রধান নির্ধারক হলো প্রতিষ্ঠানের আয়তন। বৃহদায়তন প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ব্যাপ্তির কারণে চলতি মূলধনের প্রয়োজন বেশি হয়ে থাকে। তারপর দেখো ব্যবসায়ের ধরন। উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানে সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠানের চেয়ে অধিক চলতি মূলধনের প্রয়োজন হয়, তাই ব্যবসার প্রকৃতি বা ধরন দ্বারাও চলতি মূলধনের পরিমাণ প্রভাবিত হয়। উৎপাদন চক্রের মেয়াদ। চলতি মূলধনের পরিমাণ নির্ধারণের উল্লেখযোগ্য ভূমিকা রাখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন চক্রের মেয়াদ, অর্থাৎ কাঁচামাল ক্রয় থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত সময়কাল যত বেশি হবে তত বেশি দিন মূলধন আটকা থাকবে এবং চলতি মূলধনের প্রয়োজনও তখন বেশি হবে। আবর্তন সংখ্যা। একটি আর্থিক বছরের পরিচালন চক্রের আবর্তন সংখ্যার উপর চলতি মূলধনের পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভর করে। বার্ষিক আবর্তন সংখ্যা যত বেশি হবে চলতি মূলধনের প্রয়োজন তত কম হবে। মজুত নীতি দেখো, প্রতিষ্ঠান প্রতিবারে কী পরিমাণ কাঁচামাল ক্রয় করবে এবং কী পরিমাণ মজুত রাখবে সেটাও চলতি মূলধনের অন্যতম নির্ধারক। ধারের বিক্রয় নীতির ক্ষেত্রে দেখা যায় ধারের বিক্রয় নীতি সরাসরি চলতি মূলধনকে প্রভাবিত করে। প্রতিষ্ঠান ধারের বিক্রয়ের শর্ত কঠোর করলে, অর্থাৎ ধারের মেয়াদ হ্রাস করলে দ্রুত বাকিটা কাটা হবে এবং চলতি মূলধনের প্রয়োজন হ্রাস পাবে। তারপর আসছে লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতিও চলতি মূলধনের অন্যতম নির্ধারক। নগদ লভ্যাংশ বন্টন সরাসরি প্রতিষ্ঠান তার লোকে তথা চলতি মূলধনকে হ্রাস করে, অর্থাৎ বোনাস শেয়ার প্রদান তার লোকে প্রভাবিত করে না। এবার বাহ্যিক বিষয়ের দিকে খেয়াল করলে ধারে ক্রয়ের সুযোগ। কাঁচামাল ধারে ক্রয়ের সুযোগ থাকলে নগদ টাকার প্রয়োজন হ্রাস পায় এবং চলতি মূলধনের পরিমাণও কমে যায়। ব্যবসায়িক চক্র দেখো, ব্যবসায়িক চক্রের পরিবর্তিত অবস্থা প্রত্যক্ষভাবে চলতি মূলধনকে প্রভাবিত করে। ব্যবসায়িক চক্রে তেজি অবস্থা বিরাজ করলে পণ্যের চাহিদা তথা বিক্রি বৃদ্ধি পায় এবং চলতি মূলধনের প্রয়োজনও বৃদ্ধি পায়। বাজার স্থিতিশীলতা। কোনো পণ্যের বাজার স্থিতিশীল থাকলে চলতি মূলধনের প্রয়োজনও স্থিতিশীল থাকে। অন্যদিকে পণ্যের বাজার যদি অস্থিতিশীল হয়, অর্থাৎ চাহিদা যদি ক্রমাগত ওঠানামা করে, সেক্ষেত্রে চলতি মূলধনের পরিমাণও পরিবর্তিত হয়। প্রতিযোগিতার নীতি। প্রতিষ্ঠানসমূহের গৃহীত পণ্য নীতি, উৎপাদন নীতি, ধারে বিক্রয় নীতি, বিপণন নীতির উপর ভিত্তি করে নিজস্ব নীতিসমূহ সমন্বয় করতে হয় এবং এই ক্ষেত্রে চলতি মূলধনের পরিমাণও প্রভাবিত হয়। মূল্য স্তর। চলতি মূলধনের উপর প্রভাব বিস্তারের অন্যতম বাহ্যিক উপাদান হলো মূল্য স্তর। কাঁচামাল ও উৎপাদনের অন্যান্য উপকরণের মূল্যস্তর বৃদ্ধি পেলে অধিক চলতি মূলধনের প্রয়োজন হয়। কর নীতিতে দেখো, সরকারের কর নীতির উপর নির্ভর করে প্রতিষ্ঠানের কর আদায়ের পরিমাণ। করের পরিমাণ পরিবর্তন হলে চলতি মূলধনের উপর তার প্রত্যক্ষ প্রভাব পড়ে। তারপর আসছে ঋণের প্রাপ্যতা। বাহ্যিক উৎসসমূহ থেকে স্বল্পমেয়াদী ঋণ সহজে পাওয়ার নিশ্চয়তা থাকলে প্রতিষ্ঠানকে নিজস্ব চলতি মূলধনের বিষয়ে অধিক চিন্তা করতে হয় না। ঋণের সহজ প্রাপ্যতা চলতি মূলধনের পরিমাণ নির্ধারণে নিয়ামক হিসাবে কাজ করে। আচ্ছা, এখানে আমরা চলতি মূলধন চক্রটা একটু খেয়াল করি। প্রথমে দেখো নগদ অর্থ, তারপর নগদ টাকা থেকে আমি কাঁচামাল ক্রয় করব, ওখান থেকে পণ্যটা নির্ধারণ করব, চূড়ান্ত পণ্য নিব, চূড়ান্ত পণ্য আবার নগদে বিক্রি করে আমার সে আবার নগদ টাকাটা আসতেছে। ঠিক আছে, তারপর আবার যদি আমরা খেয়াল করি, নগদ অর্থটা পেলাম, নগদ কাঁচামালটা ক্রয় করলাম, পণ্যটা নির্ণয় করলাম, চূড়ান্ত পণ্য করলাম। যদি ধারে বিক্রি করি তাহলে আমার দেনাদার হচ্ছে এবং দেনাদার থেকে যখন পাবো সেটা আবার নগদ অর্থে রূপান্তর হচ্ছে। সুতরাং প্রতিষ্ঠানে স্থায়ী মূলধনের প্রয়োজন যেমন রয়েছে, চলতি মূলধনেরও প্রয়োজন রয়েছে। স্থায়ী মূলধনের প্রয়োগ ও চলতি মূলধনের প্রয়োগের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে। স্থায়ী মূলধন যেরকম এককালীন, কিন্তু চলতি মূলধনের প্রয়োগ বারবার হয় এবং এটা একটা চলমান প্রক্রিয়া, যা চলতি মূলধন চক্রে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। চলতি মূলধন অন্যতম বৈশিষ্ট্য হলো এটা চক্রাকার প্রবাহ। নগদ অর্থের মাধ্যমে কাঁচামাল ক্রয়, কাঁচামাল থেকে চূড়ান্ত দ্রব্য প্রস্তুত, আবার সেগুলো বাকিতে বিক্রি করে দেনাদার সৃষ্টি, দেনাদার থেকে নগদ আদায়, আবার কাঁচামাল ক্রয়, উৎপাদনীয় চলতি মূলধন আবর্তিত থাকে। চলতি মূলধনের এই আবর্তনকেই
চলতি মূলধন চক্র বলা হয়, যা চিত্রের মাধ্যমে স্পষ্টভাবেই তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এখন দেখো চলতি মূলধন ব্যবস্থা বলতে কী বুঝি আমরা। চলতি মূলধনের পরিমাণ প্রাক্কলন থেকে শুরু করে উৎস নির্বাচন, আদর্শ মিশ্র নির্ধারণ, সঠিক প্রয়োগ এবং সারা বছর অবাধ প্রবাহ বজায় রাখার জন্য গৃহীত সকল পদক্ষেপই চলতি মূলধন ব্যবস্থাপনার অন্তর্গত। সহজে বলা যায়, চলতি মূলধনের সুষ্ঠু ব্যবস্থাপনাকে চলতি মূলধন ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। সুতরাং চলতি মূলধন ব্যবস্থাপনা হলো একটি দৈনন্দিন কার্য যা প্রতিষ্ঠানের সেই পরিমাণ পর্যাপ্ত সম্পদের নিশ্চয়তা দেয় যার দ্বারা ক্ষতিকর কার্যবৃত্তিকে এড়িয়ে যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখা যায়। চলতি মূলধন ব্যবস্থাপনার দুই ধরনের উদ্দেশ্য থাকে, একটা পরোক্ষ উদ্দেশ্য আর একটা প্রত্যক্ষ উদ্দেশ্য। প্রত্যক্ষ উদ্দেশ্যে দেখি আমরা কী কী থাকে। চলতি সম্পদ ও চলতি দায় চিহ্নিতকরণ, পরিচালন চক্র বিশ্লেষণ, সুষ্ঠু নগদ ব্যবস্থাপনা, সুষ্ঠু মজুত ব্যবস্থাপনা, সুষ্ঠু প্রাপ্য বিল ব্যবস্থাপনা, তারল্য বজায় এবং সচ্ছলতা বৃদ্ধি। তাহলে দেখো, চলতি সম্পদ ও চলতি দায় চিহ্নিতকরণ। চলতি মূলধন ব্যবস্থাপনার প্রাথমিক লক্ষ্য হলো প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও চলতি দায়সমূহ চিহ্নিতকরণ। সঠিকভাবে প্রতিষ্ঠানের স্বাভাবিক চলতি সম্পদ ও দায়সমূহ চিহ্নিতকরণের উপরই কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা বহুলাংশে নির্ভর করে। তারপর আসছে পরিচালন চক্র বিশ্লেষণ। চলতি মূলধন ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বিদ্যমান পরিচালন চক্রের প্রতিটি ধাপ বিশ্লেষণ করা এবং বিভিন্ন ধাপে প্রয়োজনীয় সময়কে নিয়ন্ত্রণে রাখা। সুষ্ঠু নগদ ব্যবস্থাপনা দেখো। সুষ্ঠু নগদ ব্যবস্থাপনা চলতি মূলধন ব্যবস্থাপনার অন্যতম প্রধান লক্ষ্য। নগদ অন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে কাম্য নগদ বজায় রাখা প্রতিষ্ঠানের একান্ত প্রয়োজন। তারপর দেখো মজুদ ব্যবস্থাপনা। চলতি সম্পত্তির একটি উল্লেখযোগ্য অংশ হলো মজুদ পণ্য। কাঁচামালের মজুদ, অসম্পূর্ণ পণ্যের মজুদ এবং চূড়ান্ত পণ্যের মজুদের মধ্যে চলতি মূলধনের একটি বড় অংশ আটক থাকে। তাই এদের সুষ্ঠু পরিচালনার উপর চলতি মূলধন ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে। সুষ্ঠু প্রাপ্য বিল ব্যবস্থাপনা দেখো। চলতি মূলধন ব্যবস্থাপনার আরেকটি প্রত্যক্ষ লক্ষ্য হলো সুষ্ঠু প্রাপ্য বিল বা দেনাদার ব্যবস্থাপনা। পরিচালন চক্রের মেয়াদ ও নগদ অন্তঃপ্রবাহের ধারাবাহিকতা নির্ভর করে যথাযথ দেনাদার ব্যবস্থাপনার উপর। তারল্য বজায় রাখা। প্রতিষ্ঠান চলতি দায়সমূহ নিয়মিত পরিশোধ করে যাবতীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে চালিয়ে রাখার জন্য প্রয়োজনীয় তারল্য বজায় রাখা একান্ত প্রয়োজন। এই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে চলতি মূলধন ব্যবস্থাপনা। সচ্ছলতা বৃদ্ধি। স্বল্পকালীন আর্থিক ব্যবস্থাপনার চূড়ান্ত লক্ষ্যগুলোর একটি হলো ক্রমান্বয়ে প্রতিষ্ঠানের সচ্ছলতা বৃদ্ধি করা। স্বল্পমেয়াদে এটা দেউলিয়ত্ব রোধ করে এবং দীর্ঘমেয়াদে সম্পদ সর্বাধিকরণে সক্রিয় ভূমিকা রাখে। তারপর আসছি আমরা পরোক্ষ উদ্দেশ্যে চলতি মূলধন ব্যবস্থাপনা কী কাজ করে। মুনাফা নিশ্চিতকরণ। প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্যই হলো মুনাফা অর্জন করা, স্থায়ী সম্পদের প্রতিস্থাপন, শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় প্রদান, দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি করা, এসব কিছু মূলেই রয়েছে মুনাফার কার্যকরী সমর্থন। তাই উৎপাদন বিক্রয়কে অব্যাহত রাখার জন্যই চলতি মূলধন ব্যবস্থাপনা মূলত মুনাফা নিশ্চিতকরণের উদ্দেশ্যে কাজ করে থাকে। তারপর সুনামের ব্যাপার থাকে। নিয়মিত তারল্য বজায় রাখা ও সচ্ছলতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টি হয়। বিশেষ করে ঋণ পরিশোধের সামর্থ্য সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে। সম্পদের ব্যবহার বা সর্বাধিকরণ নিশ্চিত করা। শুরুতেই আমরা বলেছি, আর্থিক ব্যবস্থাপনার সার্বিক লক্ষ্যের সাথে চলতি মূলধন ব্যবস্থাপনার লক্ষ্যের কোনো বিরোধ নেই। প্রকৃতপক্ষে চলতি মূলধন ব্যবস্থাপনার উদ্দেশ্য ও কাজসমূহ আর্থিক ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই পরোক্ষভাবে চলতি মূলধন ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য হল প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণে সাহায্য করা এবং মনোবল বৃদ্ধি। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কার্যক্রম বাস্তবায়নে চলতি মূলধনের সক্রিয় ভূমিকা রয়েছে। চলতি মূলধন সংকট দেখা দিলে এর কার্যকর স্থির হয়ে যায়। মূলধন ব্যবস্থাপনার স্বাভাবিক কার্যক্রমের সচ্ছলতা সাংখ্যিকভাবে কর্মীদের মনোবল বৃদ্ধি করে। মূলধন ব্যবস্থাপনার আলোচিত লক্ষ্যসমূহ অর্জনের উপরই নির্ভর করে প্রতিষ্ঠানের চূড়ান্ত সাফল্য। প্রাতিষ্ঠানিক উৎস থেকে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে, সেটা ব্যাংক ঋণ হতে পারে। ব্যাংক ঋণের প্রকারভেদ পড়ার আগে আমরা ব্যাংক ঋণটাকে একটু জেনে নিই। বাণিজ্যিক ব্যাংক সাধারণত যে ঋণ অনুদান করে তাকে আমরা ব্যাংক ঋণ বলতে পারি। এটি জামানতযুক্ত অথবা জামানতমুক্ত উভয়ই হতে পারে। বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ সাধারণভাবে উদ্বৃত্তপত্রে পদের বিল হিসেবে দেখানো হয়।
ব্যাংক কর্তৃক তার মক্কেলদেরকে সুদের বিনিময়ে নগদ অর্থ বিভিন্ন ঋণের দলিলপত্রের মাধ্যমে যে ধার, সুনাম ও বিশ্বাস ব্যবহারের সুযোগ দেয় তাকে ব্যাংকের ঋণ বা ব্যাংকের আগাম বলে থাকি। ব্যাংক ঋণ যদি আমরা খেয়াল করি তাহলে প্রকৃতির ভিত্তিতে 3 প্রকার: ধার, নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ। ব্যবহারের ভিত্তিতে 2 প্রকার: বাণিজ্যিক ব্যাংক এবং অবাণিজ্যিক ঋণ। মানে দুটো হলো বাণিজ্যিক ঋণ এবং অবাণিজ্যিক ঋণ। জামানতের ভিত্তিতে 2টো: জামানতযুক্ত ঋণ এবং জামানতবিহীন ঋণ। আর মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ। আচ্ছা, প্রথমে আসি প্রকৃতি বা ধরনের ভিত্তিতে ঋণ। ধার: ব্যাংক যে ক্ষেত্রে মুদ্রাকৃত ঋণ নগদে না দিয়ে একটি ঋণ হিসেবের মাধ্যমে অর্থসংস্থান করে তাকে ধার বলে। এই ঋণ হিসেবে মুদ্রাকৃত সমুদয় অর্থ স্থানান্তরিত হয়। তারপর আসতেছে নগদ ঋণ। পণ্য বা অস্থাবর সম্পত্তির জামানতের বিপক্ষে ব্যাংক তার ব্যবসায়িক গ্রাহককে চলতি হিসাবের মাধ্যমে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে। এই জন্য গ্রাহককে ব্যাংক নগদ ঋণ হিসাব খুলতে বলে বা তার নামে চলে আসা চলতি হিসাবকে এরূপ হিসাবে মর্যাদা দেয়। জমাতিরিক্ত ঋণ বলতে আমরা বুঝি চুক্তি অনুযায়ী ব্যাংক চলতি হিসাবের মালিককে তার জমা অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দিলে তাকে জমাতিরিক্ত ঋণ বলে। এবার দেখি ব্যবহারের ভিত্তিতে যে ঋণ। বাণিজ্যিক ঋণ: ব্যাংক কর্তৃক প্রদত্ত যে ঋণ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক ঋণ বলে। যেমন অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যবসা বাণিজ্য ব্যবহারের জন্য ব্যাংক নগদ ও দলিলের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ঋণ মঞ্জুর করে। আর অবাণিজ্যিক ঋণের ক্ষেত্রে দেখা যায় বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া যে সকল অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ব্যাংক ঋণ প্রদান করে থাকে তাকে অবাণিজ্যিক ঋণ বলে। এটা হতে পারে গৃহস্থলী দ্রব্য বিক্রয়, ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি। তারপর জামানতের ভিত্তিতে যদি দেখতে পাই আমরা জামানতযুক্ত ঋণ এবং জামানতবিহীন ঋণ। নির্দিষ্ট জামানতের বিপরীতে ব্যাংক যে ঋণ দেয় তাকে জামানতযুক্ত ঋণ বলে। আর অনেক সময় কোনো প্রকার জামানত ছাড়া ঋণ গ্রহীতার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে ব্যাংক ঋণ মঞ্জুর করে তাকে জামানতবিহীন ঋণ বলে। মেয়াদের ভিত্তিতে 3টা: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী ঋণ হলো যে স্বল্প সময়ের জন্য ব্যাংক গ্রাহকদেরকে যে ঋণ দিয়ে থাকে তাকে স্বল্পমেয়াদী ঋণ বলে। এই ঋণ কয়েক ঘন্টা হতে 1 বছর পর্যন্ত হতে পারে। মধ্যমেয়াদী ঋণ হবে ব্যাংক গ্রাহকদেরকে মধ্যমেয়াদের জন্য যে ঋণ প্রদান করে তাকে মধ্যমেয়াদী ঋণ বলা হয়। এই ঋণ 1 বছর হতে 5 বছরের কম সময়ের জন্য দেয়া হয়। দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংক দীর্ঘ সময়ের জন্য গ্রাহকদেরকে যে ঋণ মঞ্জুর করে তাকে দীর্ঘমেয়াদী ঋণ বলে। সাধারণত এই ধরনের ঋণ 5 বছর হতে 20 বছর মেয়াদের জন্য মঞ্জুর করা হয়ে থাকে। প্রথমেই আমরা জেনেছি যে ব্যাংক ঋণটা কি। এখন প্রাতিষ্ঠানিক ঋণের জন্য যে কোনো ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানই আবেদন করতে পারে, কিন্তু আবেদন করার আগে ওই ব্যাংকের অবস্থান, ব্যাংক সেবার মান, হিসাব মানসম্মত সেবা, ঋণের পরিমাণ ও পর্যাপ্ততা, ঋণের খরচ, ঋণের বিকল্প উৎস, ওই খরচ এবং ব্যাংকের আর্থিক অবস্থা, ভবিষ্যৎ সেবার উপর নির্ভর করে যে কোনো ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ঋণের জন্য আবেদন করতে পারে। ঋণ গ্রহীতা ব্যাংক ঋণের জন্য যে সকল বিষয় বিবেচনা করে আবেদন করতে পারে। ঋণের আবেদন করার জন্য প্রথমে আমাদের ঋণের জন্য আবেদন করতে হবে। তো ঋণ গ্রহীতা ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণের জন্য আবেদন করতে হয়। ব্যাংক উক্ত আবেদনের উপর নির্ভর করে ঋণ অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ঋণ গ্রহণের জন্য আবেদনপত্রে সাধারণত যে সকল তথ্য সন্নিবেশিত করা থাকে সেগুলো হলো ঋণ গ্রহণের উদ্দেশ্য, ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের সময়, সম্ভাব্য পদ্ধতি, ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতার বিবরণ, ঋণ গ্রহীতার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাঠামো, ঋণের জামানতের বিবরণ ইত্যাদি। তারপর ব্যাংক আবেদনপত্র পরীক্ষা ও নিজস্ব অনুসন্ধান সমাপ্ত করে সন্তুষ্ট হলে ঋণ মঞ্জুর করে। ঋণ প্রদানের ক্ষেত্রে দেখা যায় 2 হতে পারে, যেমন ঋণ রেখা। এই পদ্ধতিতে ঋণ গ্রহীতা আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক নির্দিষ্ট সময়ের জন্য ঋণের মাত্রা নির্ধারণ করে থাকে। এটা ব্যাংক এবং ঋণ গ্রহীতার মধ্যে সমিত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহীতাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ প্রদানের অঙ্গীকার করে থাকে। এখন দেখো, ঘূর্ণায়মান ঋণ চুক্তি হতে পারে এটা। এই পদ্ধতিতে ব্যাংক ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট সময়ের জন্য সর্বোচ্চ পরিমাণ ঋণ প্রদানে স্থির করে।
ঋণ গ্রহীতা নিজ সময়ে অর্থসীমার মধ্যে ঋণ গ্রহণ ও পরিশোধ করতে পারে, তবে মোট ঋণ কখনও সর্বসীমা অতিক্রম করতে পারবে না। ঋণ অব্যবহৃত থাকলে অথবা ঋণ গ্রহীতা ঋণ গ্রহণ না করলে প্রতিশ্রুতি ফি প্রদান করতে হয়। নির্দিষ্ট চুক্তি পরিসমাপ্তি ঘটলে এই ঋণ ব্যবস্থা পুনঃ নবায়ন করা যায় বলে একে ঘূর্ণায়মান ঋণ ব্যবস্থাও বলতে পারি। তারপর হলো একক ঋণ ব্যবস্থা। যখন কোনো বিশেষ উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য ঋণের প্রয়োজন হয় তখন ঋণের মাত্রা এবং ঘূর্ণায়মান ঋণ ব্যবস্থা অবলম্বন না করে গ্রাহক একক ঋণ গ্রহণ করতে পারে। এই ধরনের ঋণের ক্ষেত্রে ঋণ গ্রহীতাকে পৃথকভাবে ঋণের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে সকল শর্ত গ্রাহকের সচ্ছলতা অনুকূল হলে ব্যাংক একক ঋণ প্রদান করে। সুতরাং এই ধরনের পদ্ধতি অনুসরণ করে প্রাতিষ্ঠানিক তথা ব্যাংক ঋণ গ্রহণ করা যায়। সুতরাং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন এই পর্যন্তই। তোমাদের সিলেবাসে যে সকল টপিকস আছে মোটামুটি ক্ষুদ্র প্রতিষ্ঠান অর্থসংস্থানের সকল বিষয় সম্পর্কেই আলোচনা করা হলো। এখন তোমাদেরকে পড়তে হবে। পুরো অধ্যায়টা ভালোভাবে পড়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আমাকে ব্যক্তিগতভাবেও জানাতে পারো, মেসেজের মাধ্যমেও জানাতে পারো, কমেন্টের মাধ্যমেও জানাতে পারো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে এবং দোয়া করবে যেন আমরা এই রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাই। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো। পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।